কিছুদিন আগে খুব কষ্ট করে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিল ময়নামতি গ্রামের এক গরিব কৃষক। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনরা ছিল খুবই ধনী। একদিন মেয়ের শ্বশুরবাড়ি থেকে চিঠি এলো তার কাছে। ওগো, পড়ছো না কেন? কি লিখেছে আমাদের মেয়ে? লিখেছে ওরা আমাদের বাড়ি আসতে চায়। ও মা, এ তো খুব ভালো খবর। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? মেয়ের জামাই আসবে, তোমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু তার বদলে মুখটা কালো হয়ে গেল কেন? তুমি তো আমাদের অবস্থা জানো গিন্নি। এই অবস্থায় কিভাবে আমরা জামাইকে আপ্যায়ন করব বলতে পারো? ও মা, কেন? আমাদের যা আছে তাতে কি জামাইয়ের চলবে না? তুমি ভুলে যাচ্ছ গিন্নি, আমাদের মেয়ের জামাই রায়বাহাদুরের ছেলে। আমাদের এই ভাঙা ঘরে এসে জামাই থাকতে চেয়েছে, তাই অনেক বড় কথা। শ্বশুর শাশুড়ি হিসেবে যদি একটু যত্ন আত্তি না করতে পারি, তাহলে আমাদের মান সম্মান কি থাকে? আর আমাদের মেয়ের মান সম্মানও তো তার শ্বশুর বাড়িতে শেষ হয়ে যাবে। তাও তো ঠিক বলেছ, আমাদের তো চাল আনতে চুলোই নেই অবস্থা। মেয়ের জামাই এলে কিভাবে তাদের আপ্যায়ন করব? মেয়ে আবার চিঠিতে লিখেছে জামাই নাকি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আমাদের এখানকার বড় নদীর ইলিশ খেতে চেয়েছে। সে কি? আমাদের এখানকার ইলিশ মাছের তো খুব দাম। জামাই মানুষ নিজের মুখে খেতে চেয়েছে, না দিয়ে কিভাবে পারি? এবার কি হবে বলো তো? আমি এক কাজ করি, আমি গিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখি কারো কাছ থেকে ধার পাওয়া যায় কিনা টাকা। বেশ, তাহলে আমি খেতে দিচ্ছি, খাবার খেয়ে পরে বেরিয়ে পড়ো। আচ্ছা বেশ, ঠিক আছে। কৃষক চিন্তিত মনে খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল কিছু টাকা ধার পাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় তার দেখা হয়ে গেল কেরামতের সাথে। কি হে কৃষক, কোথায় যাচ্ছ? খুব বিপদে পড়েছি মহাজন। আবার কি বিপদে পড়লাম উনি? মেয়ে জামাই আসছে কিছুদিন বাদে। জামাই নিজের মুখে বড় গাঙের ইলিশ খেতে চেয়েছে, কিন্তু হাতে যে কোনো টাকা নেই। তা তুমি কি আবার টাকার খুঁজে বেরোইছো নাকি? ওই আর কি, দেখি কারো কাছে দুটো পয়সা পাই কিনা। তা শখ তো পরেও পূর্ণ করতে পারবা, আগে বাকি টাকাগুলো শোধ করো। আমি যে তোমার কাছে 5 টাকা পাই সেই কথা মনে আছে? সবই মনে আছে মহাজন। আপনি তো জানেন আমাদের নুন আনতে পান্তা ফুরাবার অবস্থা। আপনার টাকাটা এখন কিভাবে ফেরত দেব বলুন? যখন বড় লোক না, তাইলে বড় লোকই ভাব দেখাও কিসের জন্য? তবে তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। আপনি আমাকে সাহায্য করবেন মহাজন? সাহায্য করতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মহাজন, বলুন? কইতাছিলাম যে তোমার যে ওই যে জমিটা আছে না, ওইটা না হয় আমার কাছে বিক্রি কইরা দাও। তাছাড়া এইভাবে তো তুমি দিবা না। আগে তো 5 টাকা ধার ছিল, আর এখন আরো 5 টাকা দিচ্ছি। জমিটা আমাকে দিয়া দাও, আগের যে 5 টাকা আছে ওইটা মাফ কইরা দিবি। আর এখন 5 টাকা দিয়া তুমি ভালো মতন করে খাওয়াইতে পারবা তোমার জামাই বাবুরে। এসব কি বলছেন আপনি মহাজন? বাপ দাদার আছে দুটো সম্পদ, এক ছোট ভিটে আর এক ছোট জমি। জমিটা চলে গেলে কি করে খাবো? ওই জমি তো আমাদের পেট চালায়। ভাই বা দেখো কি করতে চাও, জামাইয়ের সামনে মান সম্মান ডুবাইবা, তবে তো শ্বশুর বাড়িতে তোমার মাইয়ার মান সম্মান ডুইবা যাইব। যারা বিটা করবো তোমার মাইয়ারে, ভালোই কইতাছি জমিটা আমারে দিয়া দাও। আর তাছাড়া আগের বকেয়া টাকা তো দিতে হইতাছে না। তুমি নাইলে অন্য কারো জমিতে কাজ কইরো। আচ্ছা, আমি আরেকটু ভেবে আপনাকে জানাচ্ছি। বাবু, তবে এত বেশি সময় নিও না যে আমার জমি নেওয়ার ইচ্ছাই চলে যায়। আমি তবে এখন আসি মহাজন। গিন্নি, এবার কি করি বলো তো? মহাজনের কথা না শুনলে সে আগের 5 টাকা দাবি করবে, এদিকে জামাইও আসছে বাড়িতে। তুমি কি জমিটাই দিয়ে দিবে নাকি? এছাড়া আর তো কোনো উপায় পাচ্ছি না।
মেজো মেয়ে আসতে তো এখনো 2 দিন বাকি। দেখো না অন্য কোনো উপায় করতে পারো কিনা, তাহলে তো আর আমাদের জমিটা বিক্রি করতে হয় না। আচ্ছা দেখি চিন্তা করে কি করতে পারি। কৃষক অনেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়, কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করে না। মাছের আড়তে গিয়েও সে সবার সাথে কথা বলে, কিন্তু কেউ তাকে ধারে একটা ইলিশ মাছ দিতে চায় না। একসময় কোনো উপায় না পেয়ে সে সিদ্ধান্ত নেয় সে তার জমি কেরামতকে দিয়ে দিবে। মনের দুঃখে সে যায় তার সেই জমির কাছে। বাপ দাদার এত বছরের পুরনো এই জমিটা আজকে আমাকে ছেড়ে দিতে হবে। এই জমিটা না থাকলে আমরা যে কিভাবে খেয়ে পরে বাঁচব তাই জানি না, কিন্তু আমার মেয়ের সুখের জন্য আমাকে এটুকু করতেই হবে। জমির দলিল নিয়ে কৃষকের মনের দুঃখে কেরামতের বাড়ির দিকে রওনা হলো। সে মাঝপথে বড় গাঙের নদী দেখে সে একটু বসে পড়ে। সেখানে বসে বসেই অজান্তে সে কাঁদতে শুরু করে। আজ আমার এতদিনের পুরনো বাপ দাদার ভিটে জমি শেষ হয়ে যাচ্ছে। এরপরে কি করব, কি খাবো, কোথায় যাব কিচ্ছু জানি না। হে আল্লাহ, আমাদের সাথে কেন এরকম করলে? কি ক্ষতি করেছিলাম আমরা কার? কেন এত বড় শাস্তি পেতে হলো আমাদের? আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কৃষকের এমন আহাজারি কান্না দেখে হুট করে গাঙের ভেতর থেকে উপরে উঠে আসলো এক অপরি সুন্দরী নারী। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? খুলে বলো আমায়। আপনি কে? আমি এই জলের রানী। এই পুরো গাঙের নদী আমার। তুমি চাইলে তোমার কষ্টের কথা আমায় বলতে পারো। আমি তোমায় অবশ্যই সাহায্য করব। আমার সাথে অনেক বড় অন্যায় করা হচ্ছে। কি অন্যায় হয়েছে তোমার সাথে? আর কে বা তোমার সাথে অন্যায় করেছে? খুলে বলো আমাকে। শুনুন তবে কি হয়েছে। কি হে কৃষক, কোথায় যাচ্ছ? খুব বিপদে পড়েছি মহাজন। আবার কি বিপদে পড়লা উনি? মেয়ে জামাই আসছে কিছুদিন বাদে। জামাই নিজের মুখে বড় গাঙের ইলিশ খেতে চেয়েছে, কিন্তু হাতে যে কোনো টাকা নেই। তা তুমি কি আবার টাকা খুঁজে বেরিয়েছো নাকি? ওই আর কি, দেখি কারো কাছে দুটো পয়সা পাই কিনা। তা শখ তো পরেও পূর্ণ করতে পারবা, আগে বাকি টাকাগুলো শোধ করো। আমি যে তোমার কাছে 5 টাকা পাই সেই কথা মনে আছে? সবই মনে আছে মহাজন। আপনি তো জানেন আমাদের নুনান্তে পান্তা ফুরাবার অবস্থা। আপনার টাকাটা এখন কিভাবে ফেরত দেবো বলুন? যখন বড় লোক না, তাইলে বড় লোক কিভাবে দেখাও কিসের জন্য? তবে তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। আপনি আমাকে সাহায্য করবেন মহাজন? হ্যাঁ, সাহায্য করতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মহাজন, বলুন? কইতাছিলাম যে তোমার যে ওই যে জমিটা আছে না, ওইটা না আমার কাছে বিক্রি করে দাও। তাছাড়া এইভাবে তো তুমি দিবা না। আগে তো 5 টাকা ধার ছিল, আর এখন আরো 5 টাকা দিচ্ছি। জমিটা আমাকে দিয়ে দাও, আগের যে 5 টাকা আছে ওইটা মাফ করে দিমু। আর এখন 5 টাকা দিয়া তুমি ভালো মতন করে খাওয়াইতে পারো তোমার জামাই বাবুরে। এসব কি বলছেন আপনি মহাজন? বাপ দাদার আছে দুটো সম্পদ, এক ছোট ভিটে আর এক ছোট জমি। জমিটা চলে গেলে কি করে খাবো? ওই জমি তো আমাদের পেট চালায়। ভাইবা দেখো কি করতে চাও। জামাইয়ের সামনে মান সম্মান ডুবাইবা, তবে তো শ্বশুর বাড়িতে তোমার মাইয়ার মান সম্মান ডুবা যাইব। যারা বিটা করবো তোমার মাইয়ারে, ভালোই ভালোই কইতাছি জমিটা আমারে দিয়া দাও। আর তাছাড়া আগের বকেয়া টাকা তো দিতে হইতাছে না। তুমি নাইলে অন্য কারো জমিতে কাজ করো। আচ্ছা, আমি আরেকটু ভেবে আপনাকে জানাচ্ছি। বাবু বাবু, তবে এত বেশি সময় নিও না যে আমার জমি নেওয়ার ইচ্ছাই চলে যায়। আমি তবে এখন আসি মহাজন। তুমি একটা ইলিশ মাছের জন্য এত কষ্ট করছো? আমরা গরিব মানুষ, একটা সামান্য ইলিশ মাছ কেনার সামর্থ্য আমাদের নেই। এই নাও, আমি তোমাকে এই পুরো গাং আর নদীর সব থেকে বড় ইলিশ মাছটা দিলাম। তুমি তোমার জমিটা কেরামতকে দিয়ে এসো। এখন থেকে তুমি যখনই এই নদীর জায়গায় এসে দাঁড়াবে তখনই একটা ইলিশ মাছ পেয়ে যাবে। তখনই নদীর সব থেকে বড় ইলিশ মাছটা তোমার সামনে এসে হাজির হবে। তুমি চাইলে প্রতিদিন একটা করে বড় ইলিশ মাছ নিয়ে যেতে পারো আর সেটা বাজারে বিক্রি করতে পারো। সত্যি বলছেন আপনি? আপনি আমার এত বড় সাহায্য করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জমির দলিল কেরামতকে লিখে দিয়ে 5টা বড় ইলিশ মাছ নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল কৃষক। তারপরে সবকিছু খুলে বলল স্ত্রীকে। কি গো, কি হয়েছে? সকালে না কত মন খারাপ ছিল,
এখন যে খুশি মনে বাড়ি ফিরলে। অনেক কিছু হয়েছে, শোনো সব বলছি। আপনি কে? আমি এই জলের রানী, এই পুরো গাঙের নদী আমার। তুমি চাইলে তোমার কষ্টের কথা আমায় বলতে পারো, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। আমার সাথে অনেক বড় অন্যায় করা হচ্ছে। কি অন্যায় হয়েছে তোমার সাথে? আর কে বা তোমার সাথে অন্যায় করেছে? খুলে বলো আমাকে। শুনুন তবে কি হয়েছে। খুব বিপদে পড়েছি মহাজন। আবার কি বিপদে পড়লা উনি? মেয়ে জামাই আসছে কিছুদিন বাদে। জামাই নিজের মুখে বড় গাঙের ইলিশ খেতে চেয়েছে, কিন্তু হাতে যে কোনো টাকা নেই। তা তুমি কি আবার টাকা খুঁজে বেরিয়েছো নাকি? ওই আর কি, দেখি কারো কাছে দুটো পয়সা পাই কিনা। তা শখ তো পরেও পূর্ণ করতে পারবা, আগে বাকি টাকাগুলো শোধ করো। আমি যে তোমার কাছে 5 টাকা পাই সেই কথা মনে আছে? সবই মনে আছে মহাজন। আপনি তো জানেন আমাদের নুন আনতে পান্তা ফুরাবার অবস্থা। আপনার টাকাটা এখন কিভাবে ফেরত দেবো বলুন? যখন বড় লোক না, তাইলে বড় লোক কিভাবে দেখাও কিসের জন্য? তবে তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। আপনি আমাকে সাহায্য করবেন মহাজন? হ্যাঁ, সাহায্য করতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মহাজন বলুন? ওইটাছিলাম যে তোমার যে ওই যে জমিটা আছে না, ওইটা না আমার কাছে বিক্রি করে দাও। তাছাড়া এইভাবে তো তুমি দিবা না, আগে তো 5 টাকা ধার ছিল, আর এখন আরো 5 টাকা দিচ্ছি। জমিটা আমাকে দিয়ে দাও, আগের যে 5 টাকা আছে ওইটা মাফ করে দিমু, আর এখন 5 টাকা দিয়া তুমি ভালো মতন করে খাওয়াইতে পারো তোমার জামাই বাবুরে। এসব কি বলছেন আপনি মহাজন? বাপ দাদার আছে দুটো সম্পদ, এক ছোট ভিটে আর এক ছোট জমি। জমিটা চলে গেলে কি করে খাবো? ওই জমি তো আমাদের পেট চালায়। ভাইবা দেখো কি করতে চাও, জামাইয়ের সামনে মান সম্মান ডুবাইবা, তবে তো শ্বশুর বাড়িতে তোমার মাইয়ার মান সম্মান ডুবা যাইবে। যারা বিটা করবো তোমার মাইয়ারে, ভালোই ভালোই কইতাছি জমিটা আমারে দিয়া দাও। আচ্ছা, আমি আরেকটু ভেবে আপনাকে জানাচ্ছি। বাবু বাবু, তবে এত বেশি সময় নিও না যে আমার জমি নেওয়ার ইচ্ছাই চলে যায়। আমি তবে এখন আসি মহাজন। তুমি একটা ইলিশ মাছের জন্য এত কষ্ট করছো? আমরা গরিব মানুষ, একটা সামান্য ইলিশ মাছ কেনার সামর্থ্য আমাদের নেই। এই নাও, আমি তোমাকে এই পুরো গাং আর নদীর সবথেকে বড় ইলিশ মাছটা দিলাম। তুমি তোমার জমিটা কিরামতকে দিয়ে এসো। এখন থেকে তুমি যখনই এই নদীর জায়গায় এসে দাঁড়াবে, তখনই একটা ইলিশ মাছ পেয়ে যাবে। তখনই নদীর সবথেকে বড় ইলিশ মাছটা তোমার সামনে এসে হাজির হবে। তুমি চাইলে প্রতিদিন একটা করে বড় ইলিশ মাছ নিয়ে যেতে পারো, আর সেটা বাজারে বিক্রি করতে পারো। সত্যি বলছেন আপনি? আপনি আমার এত বড় সাহায্য করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সত্যি বলছো? আমাদের জীবনের সব থেকে বড় সমস্যাই তো চলে গেল তাহলে। আল্লাহ আমাদের জীবনে এত খুশি লিখে রেখেছে, আমি তো কল্পনাও করতে পারছি না। তুমি এক কাজ করো, মাছটা ধুয়ে ভালোভাবে রান্না করো, মেয়ে জামাই এলো বলে কথা। কিছুক্ষণ পর কৃষকের মেয়ে আর জামাই এলো তাদের বাড়িতে। আমি ঠিকই শুনেছিলাম শ্বশুরমশাই, আপনাদের এখানকার বড় নদীর মাছ খুবই সুস্বাদু। আমি এত মজার ইলিশ মাছ আগে কখনো খাইনি। তোমার কাছে ভালো লাগলে আমার খুশি বাবা। শুধু ইলিশ নয়, আমাদের এখানকার নদীর সব মাছই খুব ভালো। এখন তুমি যখন আমাদের বাড়িতে এসেছো, তখন তোমার খাতির যত্নের আর কোনো ত্রুটি হবে না। কি বলো গিন্নি? ঠিকই বলেছ, আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে জামাই, তোমার আপ্যায়নে কোনো ত্রুটি হবে না বাবা।